কি ছোটরা, কেমন আছো? এসেছি সুকন্যা পিসি তোমাদের তেতো তেতো বিষয় নিয়ে। সংস্কৃত। সংস্কৃতের আমরা কি কি শিখেছিলাম চটপট বলে নিই। স্বরবর্ণ শিখেছিলাম, দেখো একটু মনে করে নাও। ব্যঞ্জন বর্ণের ইং পর্যন্ত। এরপরে দেখো আগের দিন যেটা শিখেছিলাম দন্তের ন পর্যন্ত। আজকে আমরা আবার কিছু বর্ণ শিখব। আমি ধীরে ধীরে লিখবো, তোমরা ফলো করে করে লিখবে এবং অবশ্যই এগুলোকে অভ্যেস করবে। প, একটা মাত্রা টেনে দেখো, এই এই দেখতে পেয়েছো? প। ফ প এর মতোই হবে, দেখো একটা দাড়ি টেনে নাও আগে, তারপর এই যে প করে ফ হয়ে গেল। শক্ত নয়, একটু দেখো পটা আবার বলছি, পটা এইভাবে করে সোজা টেনে দেবে, তাহলেই প হয়ে যাবে। আর ফটাও তুমি এভাবে টানতে পারতে, তবে এটা সুবিধা বলে বললাম। প এর মতো করে একটু কয়ের মতো আঁকড়ি। ব, দুটো ব থাকে একটা, দেখো এই হচ্ছে ব। এই মানে প বর্গের ব এর পেটটা এইভাবে কেটে দেবে, এটা হলো ব, এর উচ্চারণ ব। দেখো তাহলে প ফ ব। এবার আসছি ভ। ভ কীভাবে করব? কোনো মাত্রা দেবে না, গোল করবে, আবার একটা গোল করবে, এই তাহলে এইভাবে লিখে আর এইভাবে একটা দাড়ি টেনে অংশ মাত্রা, পুরো মাত্রা নয়, এটা হচ্ছে ভ। বোঝাতে পারলাম? এবার ম। ময়ে মাত্রা টানবে অবশ্যই, দাড়ি টেনে গোল করে, খুবই সোজা, একদম সোজা দাড়ি টেনে এটা গোল করে টেনে বাড়িয়ে দেবে, আর ওপর থেকে একটা আকার টেনে দেবে। অন্তস্থ জ। সংস্কৃতে অন্তস্থ জ আর অন্তস্থ অ একই হয়, কখনো জ কখনো অ। র, মাত্রা টেনে এই। ল, লয়ের তো কোনো গোল থাকে না, মানে এমনি গোল বলেইছি, বাংলায় দেখো গোল আছে, লয়ে একই হবে, কিন্তু সংস্কৃতে কোনো গোল থাকবে না। এই হয়ে গেল ল। আরেকটা যে ব আছে, ওটা হচ্ছে ওর উচ্চারণ হিন্দিতে ও বলে, ওরকমই উচ্চারণ। এর পেটটা কিন্তু আমি কাটবো না, এর পেটটা আমি কাটবো না। এবার আসছি তালব বসা। তালব বসাটাকে আমরা হয়াকার বলে মনে রাখি, হয়াকার বলে মনে রাখি তালব বসাকে। এটা পুরোটাই কিন্তু তালব বসা, এটা কিন্তু আকার ভেবো না কখনো, সবটা নিয়েই তালব বসা। এবার দন্তেশ। দন্তেশে যে র লিখেছিলে না, রটা যেমন লিখেছো লিখেছো, এরপরে এখান থেকে একটা তাহলে র লিখবো, লিখে এই একটু বেঁকিয়ে টানবো আর একটা আকারের মতো দিয়ে দেবো, দন্তেশ। হ কি হবে? হ একটুকুনি মাত্রা থেকে একটুকুনি ঝুলিয়ে, এই নিচেরটা একটু বড়, নিচের সিটা একটু বাঁকানো বড়, আর ওপরেরটা ছোট, একটু ছোট একটু বড়। ডয় শূন্য র, একটা ছোট মাত্রা টেনে মাত্রা থেকে একটুকুনি বাড়িয়ে, আচ্ছা ড লিখেছি, সেই ডয় শূন্য র, এর শূন্য হয় না, শূন্যটা কি হয়? ডায়মন্ড শেপ হয়, এই ডয় শূন্য র। এরপর আসছি ঢয় শূন্য র। ঢ লিখেছি, কিভাবে লিখেছি? এটা ঢ, এতে শূন্য ওরকমই দেব, ডায়মন্ড শেপ। অন্তস্থ অ বলেইছি, অন্তস্থ জ আর অন্তস্থ অ একই রকম হয়, তাহলে ওটাই লিখে ফেলি। আর খণ্ডত্ব বলে সংস্কৃতে কিছু নেই, কিন্তু খণ্ডত্বের একটা ব্যবহার হয়, তখন ওই তয় হসন্ত দিয়ে দেওয়া হয় আর কি। ত লিখে তাতে একটা হসন্ত দিয়ে খণ্ডত্বর ব্যবহারটাকে করা হয় ঠিকঠাক। অনুসারে মাথার উপর ছোট্ট একটা ডায়মন্ড, ডায়মন্ড শেপ অনুসার। আর বিসর্গতে কি আছে? দুটো গোল, তাই দুটো
সংস্কৃতে দুটো ডায়মন্ড শেপ। চন্দ্রবিন্দুতেও তাই, এই করে গোলটা হবে না ডায়মন্ড শেপ। তো আমার ব্যঞ্জনবর্ণ শেষ হয়ে গেল। ব্যঞ্জনবর্ণ শেষ হয়ে গেল শেখা, স্বরবর্ণ শেষ হয়ে গেল শেখা। তাহলে আবার একবার মনে করিয়ে দিই। দেখো দেখো এই যে অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ, দেখতে পাচ্ছ? রি দীর্ঘ রি। তারপর এদিকে লিখেছিলাম লি দীর্ঘ লি, এ ওই, ও ও। এই ছিল স্বরবর্ণ। এবার ব্যঞ্জন বর্ণতে যাই। ব্যঞ্জন বর্ণে দেখো ক, খ, গ, ঘ, উঙা, চ, ছ, বর্গীর চ, হাত তোলার ঝ, ইঙ। এবার এদিকে লিখেছিলাম দেখো ট, ট, ঠ, এখান থেকে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য দু রকমের, ত, দেখো ভালো করে, ত, থ, দ, ধ, দন্তেন। এবার প, ফ, ব, ভ। আজকে শিখলাম ম, দেখো প, মনে করে নাও একটু, ফ, ব, এখানটা পেট কাটা ব হবে, ভয়ে কোনো মাত্রা হবে না, ভ, ম, ময় মাত্রা হবে, অন্তস্থ জ, র, ল, শূন্য হবে না, ব, পেট কাটা হবে না। তালব্যস্য দেখো হয় আকার মতো, দন্তের স, হ, এটা হচ্ছে সংস্কৃতের হ, ডয় শূন্য র, শূন্য দেবে না, ঢয় শূন্য র, শূন্য নয়, ডায়মন্ড শেপ, অন্তস্থ ঠিক অন্তস্থ জয়ের মতোই, খণ্ডোত্তর ব্যবহার নেই, খণ্ডোত্তর হিসাবে আমরা তয় হসন্ত ব্যবহার করি, অনুসারে একটা পুটকি মানে একটা ডায়মন্ড, বিসর্গয় দুটো ডায়মন্ড শেপ, এবং চন্দ্রবিন্দুতে একইভাবে ডায়মন্ড শেপ। তাহলে আমার হয়ে গেল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখা। স্বরবর্ণ আমরা আবার দুভাগে ভাগ করি, একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। এগুলো তোমরা জানো, হ্রস্বস্বর দীর্ঘস্বর সবই জানো। এই দেখো যে স্বরবর্ণগুলো উচ্চারণে কম সময় লাগে সেগুলোকে হ্রস্বস্বর বা লঘু স্বর বলে। যেমন অ, দেখতে পাচ্ছ অ, হর্ষই, এগুলো উচ্চারণ করতে কম সময় লাগে, অ, হর্ষই, হর্ষ, রি, এই কটা হচ্ছে লঘু স্বর বা হ্রস্বস্বর। যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলোকে আমরা হ্রস্বস্বর বা লঘুস্বর বলি। আর কি ভাগ আছে স্বরবর্ণের? আরেকটা ভাগ হচ্ছে দীর্ঘস্বর। এই দেখো দীর্ঘস্বর, যে স্বরবর্ণগুলি উচ্চারণে হ্রস্বস্বরগুলি অপেক্ষা একটু বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে। তো যে স্বরবর্ণগুলো উচ্চারণে হ্রস্বস্বরের থেকে একটু বেশি সময় লাগে সেগুলোকে আমরা দীর্ঘস্বর বলি। যেমন ওই, ও, এগুলো একটু বেশি সময় লাগে। এবার আসছি যৌগিক স্বর। দুখানা স্বরবর্ণ মিলে একটা নতুন স্বরবর্ণ তৈরি হয়। অ আর হর্ষই মিলে হয় ওই, অ আর হর্ষ মিলে হয় ও। এগুলোকে যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর বলে, যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর বলে। আর প্লুত স্বর, দূর থেকে যদি কাউকে আমরা ডাকি বা গানের সুর ধরি, হ্যাঁ, দূর থেকে অনেকটা টেনে টেনে যেরকম গান করি বা কান্নার শব্দ, হ্যাঁ, তাহলে দূর থেকে কাউকে আহ্বান, গান বা রোদনের সময় হ্রস্বস্বর দীর্ঘস্বরকে দীর্ঘ করে উচ্চারণ করা হয়, অনেকক্ষণ ধরে উচ্চারণ করা হয়, একে বলে প্লুত স্বর। হ্যাঁ, ও মাঝি ভাই, এই যে ই টেনে রেখেছে, এই যে টেনে রাখা ভাই, এটাকে বলে প্লুত স্বর। তো এইভাবে আমরা স্বরবর্ণকে কয়েকটা স্বরে ভাগ করেছি। কি কি আজকে বলে দিচ্ছি, মনে রাখতে হবে একটু। হ্রস্বস্বর, যে স্বরবর্ণ উচ্চারণে কম সময় লাগে, আর দীর্ঘস্বর,
হ্রস্বস্বরের থেকে একটু বেশি সময় লাগে। যৌগিক স্বর দুটো স্বরবর্ণের মিলনে অন্য একটা নতুন স্বর তৈরি হয়। প্লুত স্বর গান, ডাকা, কান্না এগুলোর সময় যে আমরা টেনে যদি কোনো স্বরবর্ণ উচ্চারণ করি সেটা হচ্ছে প্লুত স্বর। তাহলে এর পরের দিন আমি ব্যঞ্জন বর্ণের ভাগ বলবো, ব্যঞ্জন বর্ণের ভাগটা একটু বেশি। তো আজকে শেষ করছি, অনেক পড়াশোনা হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এই বর্ণগুলো অভ্যেস করো। বর্ণগুলো যদি না অভ্যেস করো তাহলে কিন্তু আমরা কিছুই পড়তে পারবো না। আরও আগামী দিনে আরও যেসব পড়া পড়বো সেখানে আমার এই বর্ণগুলো কিন্তু সব সময় কাজে লাগবে। তবে আজ আসি, পরের দিন আবার কিছু শেখাতে চেষ্টা করব, কারণ আমার যতটুকু জ্ঞান ততটুকু জ্ঞান দিয়েই তোমাদের শেখানোর চেষ্টা করব, এবং তোমরা শিখে দেখো কিছু উপকার পাও কিনা। সুকন্যা পিসি সবসময় তোমাদের সাথে আছে।